1990 সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা। সেই ফিল্মে অসুস্থ দাদুর বিছানার পাশে গিয়ে ছোট্ট নাতি বলছে, আমি 1 নম্বরই জানি, 2 নম্বরই জানি। 3.5 দশক পর সেদিনে সেই শিশু শিল্পী সোহম চক্রবর্তীর বিরুদ্ধেই এবার আইন হাতে তুলে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠল। রেস্তোরাঁয় মারধরের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোহমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল বিজেপি। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। রেস্তোরাঁয় মারধরের রেশ কাটার আগেই নতুন বিতর্কে সোহম। চণ্ডীপুরে ভোটের সময় নিজের পিএকে বিজেপি কর্মীদের মারার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। অডিও ক্লিপ সামনে এনে অভিযোগ বিজেপি। অভিযুক্ত যখন শাসক নেতা, অডিও টেপের সত্যতা যাচাই হবে তো? দ্বিতীয় প্রশ্ন। শুধু জনপ্রতিনিধি নয়, কারুরই এই রকম আচরণ করা উচিত নয়। সোহম প্রসঙ্গে গতকালই মন্তব্য করেছিল দেব, সিনেমা ছেড়ে রাজনীতিতে পদক্ষেপ বেশি হয়ে যাচ্ছে। সোহমের পাশে দাঁড়িয়ে দেবকে নিশানা করেও 1 ঘন্টার মধ্যে ডিগবাজি মদন মিত্রের। বঙ্গ রাজনীতিতে পেশি আস্ফালন আর সৌজন্যের সংঘাতে শেষ পর্যন্ত কে জিতবে? তৃতীয় প্রশ্ন। বরানগরে সুজন চক্রবর্তীর তুলনায় প্রায় 3000 ভোট কম পেয়ে বিস্ফোরক তন্ময় ভট্টাচার্য। অন্তর্ঘাত আছে কিনা পার্টি দেখুক বললেন বিধানসভা উপনির্বাচনে পরাজিত সিপিএম প্রার্থী। 1-0, তারপর অন্তর্ঘাতের অভিযোগ, কিভাবে সামলাবে সিপিএম? চতুর্থ প্রশ্ন। রানীগঞ্জের পর এবার ডোমজুর। 2 দিনের মাথায় ফের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ভর দুপুরে থানা থেকে মাত্র 700 মিটার দূরে মালিক এবং কর্মীদের গান পয়েন্টে রেখে লুট। ভিন রাজ্যের দুষ্কৃতীদের এই রাজ্যে পরের পর লুটপাট, কেন টের পাচ্ছে না পুলিশ? পঞ্চম প্রশ্ন। একদিকে 7 সশস্ত্র ডাকাত, আরেকদিকে রিভলভার হাতে একা মেঘনাথ। রানীগঞ্জে বুক চিতিয়ে দুষ্কৃতীদের সঙ্গে লড়লেন ওসি। ব্যক্তিগত দক্ষতার এরম দুর্দান্ত অফিসাররা থাকা সত্ত্বেও কেন বারবার ব্যর্থ হচ্ছে এই সামগ্রিক ব্যবস্থা? ভাইরাল অডিওয় প্রথমে যার গলা শোনা যাচ্ছে তিনি তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর প্রাক্তন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মনীষ প্রামাণিক, আর দ্বিতীয় কণ্ঠস্বর খোদ তৃণমূল বিধায়কেরই, অর্থাৎ অভিনেতা সোহম চক্রবর্তী। দাদা বলুন। হ্যাঁ, কোথায় গেলে? আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তুমি এখন আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা। তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে। যেগুলো রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা। ঠিক আছে। এখানেই শেষ নয়, গ্রেফতার হওয়ার পর মারধরের কথা বলতেও শোনা যাচ্ছে দুজনকে। আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে। হ্যাঁ, সে ফোন হলে আমার ফোনে। ইতিমধ্যেই কণ্ঠস্বরটি তাঁর বলে স্বীকার করে নিয়েছেন সোহম চক্রবর্তীর প্রাক্তন পিএ মনীষ প্রামাণিক। একই সঙ্গে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। সোহম আমাকে এই জায়গাটা একটু দায়িত্ব দিয়েছিল। 2021-এ আপনার যখন বিধানসভার ভোট হয়, তার আগে আমাকে এই গুরগ্রাম অঞ্চলটার উপরে দায়িত্ব দিয়েছিল। স্পেসিফিকলি গুরগ্রাম অঞ্চলটাকে যে একটু কন্ট্রোলে করতে হবে। ওনার কিছু ভিডিও বলতে পারেন বা অডিও কল রেকর্ড, কিছু ছবি আমি আমার নিজের সিকিউরিটি সেফটির জন্য আমি করে নিই। এইটা যখন উনি জানতে পারেন যে আমার মনীষের কাছে এই জিনিসগুলো রয়েছে, তখন উনি কি করেন, আমাকে 2 বছর জেল খাটিয়ে দেয়। কোডেন মিক্সচার মানে কাশির সিরাপের কেস দিয়ে এনডিপিএস 2 বছর আমাকে পুরো জেল খাটিয়ে দেয়। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য সোহম চক্রবর্তীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি, উত্তর দেননি মেসেজেরও। যে সোহম চক্রবর্তীকে আমি চিনতাম, টালিগঞ্জের সব থেকে ভদ্র, বিনয়ী, উপকারী অভিনেতাদের অন্যতম। আমি বলছি, সেই সোহমকে সিসিটিভি ফুটেজে দেখছি নিজের হাতে একজন রেস্তোরাঁ মালিককে পর পর ঘুষি, চল, লাথি মারছে। মানে আমি বলছি, সিসিটিভি ফুটেজ না দেখলে হয়তো বিশ্বাস করাই আমার পক্ষে খুব কঠিন হতো। রাজনীতি এবং সেই রাজনীতির সূত্রে অর্জিত ক্ষমতা কোথাও কি ব্যক্তি মানুষকে এতটা কয়েক বছরের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে এতটা পাল্টে দিতে পারে? পাশাপাশি সমালোচনা তার সতীর্থ একই ইন্ডাস্ট্রির মানুষ আরেকজন অভিনেতা দেব কালকে করেছিলেন, এবং সেটার ভেতরেও যথেষ্ট মার্জিতভাবে এটা নিয়ে সোহমের সমালোচনা করেন দেব। জনপ্রতিনিধি বলে নয়, যে কোনো মানুষের এরকম আচরণ, এরকম ব্যবহার করাটা একদমই উচিত নয়। এবং সোহমের মতন একজন বুদ্ধিমান বলে আমি ভাবতাম, এবং কোথাও যেন সোহম আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো তা নয়। আমার যেদিন আমি শুনেছি সেদিন ওকে ফোন করে যা বলার আমি বলেছি, এবং আজকে আমি প্রেসের সামনে বলছি কিনা এটা হওয়া উচিত নয়। দি স্টুপিডিটি অফ ম্যান অলওয়েজ ইনভাইট দ্য ইনসুলেন্স অফ পাওয়ার। ক্ষমতার উদ্ধত্ত মানুষকে অসভ্য করে তোলে, এটা হয়।
না না না, রবীন্দ্রনাথ এই যখনই মারছেন, না না আমার কথাটাকে বলতে দাও। রবীন্দ্রনাথ কেন হয়, এটা তো হয়, আজকে নয়, অনেক কথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা বড় কথা না। আমি ঔদ্ধত্যটা সীমা আছে। ধরুন আমি কোথা হতে পারে, ও বলতে পারে যে আমার যে গার্ড ছিল তাকে আগে চড় মেরেছে, তার জন্য সহ্য করতে পারিনি বলে আমি মেরেছি। কিন্তু তোমার মতো লোককে, তুমি এর মতো লোক, তোমার যে সম্মান আছে, বা আমি যদি একটা লোককে চড় মারি আর সাধারণ লোক যদি চড় মারা, দুটো এক নয়। এটা কি রাজনীতির জন্য হলো এই পরিবর্তনটা? না না, তন্ময়দা সেদিন যেভাবে ধাক্কা দিল, আমি কিছু করি না, একদম এটাও অন্যায়। একদম 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 আই ফুলি এগ্রি। ও তন্ময় না, আমি কিভাবে ধাক্কাটা দিল, এবং এই ক্ষেত্রেও আমি আপনার সঙ্গে 100% একমত দেবনারায়ণ দা। না এক সেকেন্ড না না বাধ্য না, শতরূপ কি বলেছে জানি না, কিন্তু আমি আপনাকে বলছি বেশ, তাহলে ওটা কিন্তু বেশ সোহনের বেলা বেশ না। এখন যদি সোহনকে বলতে হয় প্রচন্ড অন্যায় বলে, ওটাকে বেশ করলে আপনি যদি ডাকাবুকো না হন তাহলে আপনার মার্কস থাকবে না দলে। মানে আমি বলছি একটু মার্কস বাড়ানোর জন্যই সোহম পরিবর্তিত হয়, তাপস পাল পরিবর্তিত হয়। কারণ তাপস পাল যদি পরিবর্তিত না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নেক্সট টাইম তাকে টিকিট দিবে না। সোহম যদি পরিবর্তন না হয়, তাহলে তাকে টিকিট পাওয়া যাবে না। ফলে তৃণমূল দেব সম্পর্কে কি ব্যাখ্যা দেবেন? আমি একটা কথা বলবো সুমনদা, যেদিন ভোট হলো পুরো কেশপুর লুট হয়ে গেল। দেব যদি সত্যি মানুষ হতো তাহলে বলতো যে আমার কর্মীরা কেশপুরকে লুট করো না। হাজার হাজার লোক ভোট দিতে পারে, কিন্তু আমি কাউন্টার আর্গুমেন্ট যে দেব মানে সর্বোচ্চ নেত্রী যে শব্দবন্ধ বলেন গদ্দার, সেই গদ্দারকে চ্যালেঞ্জ করে। আমি বলছি তৃণমূলে আর একটা উদাহরণ দেয়, আমার আরেকটা ডিফার হবে। নিশ্চয়ই দেব ভালো ভালো কথা বলছে, মানে মহাদেব মতন রোল প্লে করছে, কিন্তু দেব নিজের কনস্টিটিউয়েন্সিতে যে অত্যাচার হয় কেশপুরে সারা বছর ধরে, একবার মুখ খোলে কেশপুরে যে ভোট লুট হয়ে গেল, বহু পরিবারের পর পরিবার যে ভোট দিতে যেতে পারেনি, একবার বলেছে যে আমার কর্মীরা। এই সোহম ইস্যুতে শতাব্দী রায় এই মুহূর্তে তার বক্তব্য আসছে, ঠিক কি বলছেন শতাব্দী? সোহম এবং দেব কার অবস্থানের কে সমর্থন করছেন শতাব্দী রায়? দেখব। শতাব্দী, সোহম আপনারই অভিনয় জগতের সঙ্গে যুক্ত, তৃণমূলের বিধায়ক, তিনি একটা রেস্তোরাঁ মালিককে মারধর করছেন, সে ছবি প্রকাশ্যে আসায় বিতর্ক তৈরি হয়েছে। দেব তাকে ক্ষমা চাইতে বলছেন, আপনি কি বলবেন? এক তো সোহমকে আমি জানি অনেক ছোটবেলা থেকে, বিট্টু 4 বছর বয়স থেকে আমার সঙ্গে অভিনয় করেছে, সুতরাং আমি ওকে ছোট হিসেবেই, মানে ও যে কখনো রাখতে পারে সেই ফেজটা দেখিনি। কিন্তু নিঃসন্দেহ সচেতন হওয়া ছিল, কোন মোমেন্টে কোনো রাগ এসে গেছে হয়তো বা করেছে। আমার মনে হয় না ও এরকম ছেলে বা এরকম ঔদ্ধত্য দেখানোর ছেলে, খুবই সফট, কোনো কারণে করে ফেলেছে, কিন্তু এটা করা উচিত না, এটা সমর্থনযোগ্য নয়। তবে ও তো ক্ষমাও চেয়েছে দেখলাম, ক্ষমা চাইলে মানুষের ওকে ক্ষমা করা উচিত। এটা যদি একটা মানুষ কোনো মোমেন্টে, হিট অফ দ্য মোমেন্টে কিছু করে ফেলে, বলে ফেলে, সেটা যদি পরে সে নিজে ফিল করে যে আমি ভুল করেছি, তারপরে যদি ক্ষমা চায়, তাহলে ক্ষমার অযোগ্য এরম কাজও তো নয়, কিন্তু সমর্থনযোগ্য কাজও নয়। আপনাদের বারবার বলছিলাম যে দেব এবং সোহম দুটো মেরু, দুটো ভাবনা। আমি বলছি বিশ্বনাথ দা প্রশ্ন করছেন, কিন্তু আমি তার উত্তরে একটাই বলবো যে যিনি গদ্দার, এই স্টুডিওতে বসে গদ্দার শব্দটাকে প্রশ্ন করেন, খেলা হবে তার ভালো লাগে না, এটা প্রকাশ্যে বলতে পারেন। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কজন লোক মাথা উঁচু করে এই দুটো বাক্য বলতে পারেন? আমি বাক্য ঠিক বাক্য ভুল তাতে যাচ্ছি না, কিন্তু কতজন পারেন? দেব পারে। যদি দুজন অভিনেতার কথা হয়, দুজন একই জায়গা থেকে এসছেন, দেব এবং সোহম, দুজনেই অভিনয় জগৎ থেকে এসছেন, দুজনেই এখন রাজনীতির জগতে, একই রাজনৈতিক দল করেন, একজন সাংসদ, একজন বিধায়ক, অর্থাৎ দুজনেই জনপ্রতিনিধি। এইখানে আমার শতরূপের কাছে প্রশ্ন থাকবে, দেব দৈত্যকুলে প্রহ্লাদ নাকি প্রহ্লাদ কুলে দৈত্য? সুমনদা, প্রথমেই আমি একটা কথা অত্যন্ত পরিষ্কার স্পষ্টভাবে বলতে চাই, আমরা যা দেখছি, যা নিয়ে আলোচনা করছি, আমরা এখানে অভিনেতা সোহমকে নিয়ে আলোচনা করছি না, আমরা তৃণমূল নেতা সোহমকে নিয়ে আলোচনা করছি। সোহম ছেড়ে দিন, মার্লেন ব্র্যান্ডোর বাবার ক্ষমতা ছিল না ইচ্ছে মতো কাউকে কানের গোড়ায় চড় মারার, যদি সে শাসক দলের একজন এমএলএ না হতো। এইটা করছে রাজনৈতিক ক্ষমতার জোরে, কোনো অভিনেতা স্টারডম থেকে নয়। এক। দ্বিতীয় কথা, আমি বিশ্বনাথ চক্রবর্তীর সাথে 1000 গুণ একমত। দেবকে যতই দেবাদিদেব করে দেখানোর চেষ্টা করা হোক না কেন, গোটা পৃথিবীতে যেখানে যা অন্যায় হবে দেব প্রতিবাদ করবে। খালি ঘাটালে যে তৃণমূলের বুথ দখল, খুন খারাপি, তার প্রতিবাদ দেব করবে না, কারণ ওই খুন খারাপি বুথ দখলের কাঁধে চেপে দেবকে পার্লামেন্টে যেতে হয়। ঠিক যেমন সোহমের চড় মারলে শতাব্দী রায় তার বিরুদ্ধে বাইট দেবেন, কিন্তু ওই শতাব্দী রায়ের বীরভূমে দাঁড়িয়ে যখন অনুব্রত মণ্ডল বোম মারবেন, যখন বকটুইয়ে মানুষকে দাউ দাউ করে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একটা 9 বছরের বাচ্চা মেয়েকে মারবে, তখন শতাব্দী রায়
কোনো কথা বলতে পারবে না, কারণ ওই মেয়েটার পোড়া লাশের উপর দিয়ে শতাব্দীরা এমপি হয়। তোমার বাড়িতে কিছু ঘটলে শতাব্দীরা বাইট দেবে, ওর নিজের কেন্দ্রে হলে কিছু ঘটে। মহুয়া মৈত্র পার্লামেন্টে দাঁড়িয়ে 7 সাইন্স অফ ফ্যাসিজমের বাতেলাভ করবেন, কিন্তু যখন কৃষ্ণনগরে তৃণমূলের নেতারা বাড়িতে ঢুকে লোককে হুমকি দেবে যে কালকে সকালবেলা ভোট দিতে গেলে জ্যান্ত বাড়ি ফিরবি না, তখন মহুয়া মৈত্রর মুখ থেকে 7 সাইন্স অফ ফ্যাসিজমের বাণী বেরোবে না। এদেরকে আমাদের চেনা হয়ে গেছে। এই আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা আমি এখানে বলছি, সুমনদা সোহম আইন হাতে তুলে নিয়েছে, বুঝলাম। মমতা বন্দ্যোপাধ্যায় কি হাত থেকে আইন নামিয়ে রেখেছেন? আমাদের রাজ্যে কার্টুন পোস্ট করলে জেল খেটেছে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিম শেয়ার করলে অন্য রাজ্যে গিয়ে পুলিশ অ্যারেস্ট করে আনে। আর এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে যে একটা লোক বেআইনিভাবে একজনকে মারধর করছে, তাকে যে গ্রেপ্তার করছেন। আমরা নিউ টাউন থানার পুলিশকে দোষ দিচ্ছি, নিউ টাউন থানার পুলিশ হাত কোথায় বাঁধা কোথায় খোলা আমরা জানি না। আমি বলছি সোহম আজকে কি অপরাধ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেস দলটাই আমার পরিবার। যখন কদিন আগে বাবুন ব্যানার্জির সাথে ওনার ওই প্রার্থী হওয়া নিয়ে ঝামেলা হচ্ছিল, বললেন আমার পরিবার আমি জানি না, তৃণমূল দলটাই আমার পরিবার। তাই যদি হয়ে থাকে সোহম যা করেছে বেশ করেছে ভাই। আপনার ভাইপো আকাশ ব্যানার্জি যদি পুলিশকে চড় মারতে পারে তো সেও আপনার পরিবার, সোহম আপনার পরিবার। তো আপনার ভাইপো আকাশ ব্যানার্জি পুলিশকে চড় মারলে আপনার পরিবারের আরেক সদস্য সোহম, সেখানে রেস্টুরেন্টের মালিক, আমি সোহম কাহিনী শেষ করিনি, সেখানে চট্টা মারবে না। আমি এখানে মদন মিত্র বলছেন যে ক্ষমতা পেলে অনেকের নাকি এরকম আস্ফালন চলে আসে। মমতা আমরা মদন মিত্রকে দেখেছি ওনার হাত থেকে যখন মন্ত্রিত্বের ক্ষমতা চলে গেছে তখন ওনার মধ্যে নানা রকম আস্ফালন চলে এসছে। কদিন আগে বলছিলেন যে ভোটের পরে নাকি দমদম দাওয়াই দেবেন। আমরা সবাই জানি দমদম দাওয়াই বলতে উনি কি বোঝাতে চেয়েছিলেন সবকিছু। আমি বলছি সুমনদা, আমার শেষ কথা, দেখো সুমনদা, আমরা ভোটে হেরে গেছি, আমরা একবারের জন্য সাইন্টিফিক রিগিংয়ের কোনো তত্ত্ব দিইনি, আমরা হার মেনে নিয়েছি। কিন্তু আমাদেরকে বারবার করে এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে বাংলায় বিরোধীরা, খালি আমি সিপিএম বলছি না, সিপিএম কংগ্রেস বিজেপি সবাই বিরোধীরা কি চূড়ান্ত অসম একটা লড়াই করছে। তুমি চিন্তা করো, একটা এমএলএ বলে বলে একটা লোককে 2 বছরের জন্য জেল খাটিয়ে দিচ্ছে। একটা এমএলএ দাঁড়িয়ে বলছে প্রথমে থানায় যাব, ওকে অ্যারেস্ট করাবো, তারপর থানা থেকে বার করে ওর মুখের নকশা পাল্টে রেখে দেবো, ওর বাপ মা ওকে দেখলে চিনতে পারবে না, বলে বলে। আমি বলছি আমরা লড়াইটা করছি এই যে একটা সিস্টেমের বিরুদ্ধে, কি অসম লড়াইটা আমরা লড়ছি। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে আসবো, শতরূপের প্রসঙ্গেই আসবো, তার কারণ শতরূপ হারের কথা বলছিল, আর সেই হারে রীতিমতো দলের ভেতরে অন্তর্ঘাত করা হচ্ছে, এ কথা এই ইঙ্গিত অন্য কারণ নয়, পরাজিত প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এবং আমাদের মনে রাখতে হবে তন্ময় ভট্টাচার্য কোনো সাধারণ প্রার্থী নন, তিনি রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং এই মুহূর্তে জেলা কমিটির সদস্য। তদন্ত চাইছেন এই অন্তর্ঘাতের। দেখুন, আপনার দলের কোনো অংশ কি অন্তর্ঘাতের সঙ্গে যুক্ত? যদি যুক্ত থেকে থাকে তাহলে সেটাও দল অনুসন্ধান করবে। কোনো একটা ক্লাব সংগঠন তারা ঠিক করলো তারা সুজন চক্রবর্তীকে ভোট দেবে, আমাকে দেবে না। 3 ইডিয়টসের সেই বিখ্যাত ডায়ালগ, বন্ধু ফেল করলে খারাপ লাগে কিন্তু ফার্স্ট হলে আরও খারাপ লাগে। বরানগরে সিপিএমের অন্দরেও কি তাই হয়েছে? তন্ময় ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তী সিপিএমে দুজনের পথ চলা দীর্ঘদিন ধরে। 24-এর ভোটে দুজনেই দাঁড়িয়েছিলেন। তন্ময় ছিলেন বরানগর উপনির্বাচনে সিপিএমের প্রার্থী, আর লোকসভা ভোটে দমদম থেকে সুজনকে প্রার্থী করে দল। দুজনের কেউই জিততে পারেননি, কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভা আসনে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছেন 29,572 ভোট। কিন্তু এই বরানগর কেন্দ্রে উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছেন 26,735টি ভোট। অর্থাৎ সুজন চক্রবর্তীর তুলনায় বরানগরে প্রায় 3,000 কম ভোট পেয়েছেন তন্ময়। একই সঙ্গে ছিল দুটি নির্বাচনের ভোট গ্রহণ, পাশাপাশি রাখা দুটি ইভিএমের বোতাম টিপে ভোট দিতে হয়েছে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে। অর্থাৎ যারা লোকসভায় সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে ভোট দিয়েছেন তাদের অনেকেই বিধানসভায় সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে ভোট দেননি। আমি এমনটা ভাবতে পারিনি। কিছু কথা কানে এপাশ ওপাশ থেকে এসেছে, অমুকরাই বলছে তমুকরাই বলছে। দল, সাধারণ মানুষ কিংবা কারো বাবা দলের সমর্থক ছিলেন, তার ছেলে সে দল করে না কিন্তু বামপন্থী পরিবারের ছেলে, এরম বিভিন্ন রকম আছে। কিন্তু সেইটার যোগফল এত হওয়াটা অস্বাভাবিক। ধরুন কোনো একটা ক্লাব সংগঠন তারা ঠিক করলো তারা সুজন চক্রবর্তীকে ভোট দেবে, আমাকে দেবে না। কোনো একটা সামাজিক সংগঠন তারা ঠিক করলো সুজন চক্রবর্তীকে লোকসভায় ভোট দেবে কিন্তু বিধানসভায় সজল ঘোষকে ভোট দেবে বা সায়ন্তিকা ব্যানার্জিকে ভোট দেবে। দল যদি অনুসন্ধান করে সত্যি সত্যি কাউকে অন্তর্ঘাতের সাথে যুক্ত বলে খুঁজে পায়, নিশ্চয়ই দল তাকে শাস্তিও দেবে। নির্বাচনে সব মিলিয়ে আমরা যা ভেবেছিলাম সেই ভোট আমরা পাইনি, আমরা কম পেয়েছি। তার চাইতে হয়তো তৃণমূলকে হারাবার জন্য কেউ আমাদেরকে না পছন্দ করে বিজেপিকে ভরসা করেছে, কি বিজেপিকে পছন্দ না করে
তৃণমূলকে ভরসা করেছে বিজেপিকে হারাবার জন্য, কিছু একটা হয়েছে। আমরা খতিয়ে দেখবো, কিছু গুরুত্বপূর্ণ থাকলে সেটা তো আমাদের আলাপ আলোচনা করতেই হবে। এ তো ঠকবাজতে গাঁও উজাড় হবে। ওখানে কে কাকে হারাচ্ছে, ওখানে তো চূড়ান্ত গোষ্ঠীবাজি। সিপিএম এর কমরেডরাই তো গিয়ে বিজেপিতে ভোট দিয়ে আসছে। বাংলা থেকে লোকসভা ও বিধানসভায় শূন্য সিপিএম এবার কি করবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, সমীরণ পাল, এবিপি আনন্দ। আমি বলছি অঙ্কটা কি? দমদম লোকসভা কেন্দ্রে যে বরানগর বিধানসভায়, তাতে সুজন চক্রবর্তী পেয়েছেন 29,572টা ভোট, আর বরানগর বিধানসভায় তন্ময় ভট্টাচার্য পেয়েছেন 26,735টা ভোট, প্রায় 3,000 ভোট কম পেয়েছেন। পরিষ্কার বলছেন অন্তর্ঘাত আছে, একজন বামপন্থী ভোটার। যুক্তিটা এই যে তিনি দু জায়গায় দুজনকে, অর্থাৎ লোকসভায় বামফ্রন্টকে দিচ্ছেন, সিপিএম প্রার্থীকে দিচ্ছেন, আর বিধানসভায় দিচ্ছেন না, উপনির্বাচনে দিচ্ছেন না, এরম হয় না, বরঞ্চ উল্টোটা হওয়ার কথা। পাশাপাশি তন্ময়বাবু মারাত্মক অভিযোগ করছেন তন্ময়দা যে কোনো ক্লাব বা সামাজিক সংগঠনকে বলা হয়েছিল স্পেসিফিক্যালি সুজন চক্রবর্তীকে ভোট দিতে হবে, অর্থাৎ না বলা কথাটা হচ্ছে যে তন্ময় ভট্টাচার্যকে ভোট দিও না, এটাও পাশাপাশি বলা হয়েছিল। মারাত্মক অভিযোগ, আমি তো কোনোদিন শুনিনি বামফ্রন্টে। আমি কিন্তু শুনলাম, তোমরা যেটা শোনালে কোনো ক্লাব বা সামাজিক সংগঠনকে বলা হয়েছিল, এটা কিন্তু তন্ময়দা বললেন না। আমি যেটা শুনলাম উনি বলছেন কোনো ক্লাব বা সামাজিক সংগঠন হয়তো মনে করেছিল, ঠিক করেছিল। এবার বিটুইন দ্য লাইনস পড়ো, কিন্তু তুমিও বুঝছো আমিও বুঝছি তন্ময়দা কি বলতে চাইছে। আমি যেটা বুঝছি আমি সেটাই বলছি। কি করবো, কোনো ক্লাবকে কাউকে বলা হচ্ছিল, হাওয়ায় ভাসছে এইসব, না তাতে কি করা যায়? আমি ধরে নিচ্ছি এটা সত্যি না। উনি তদন্ত দাবি করেছেন এবং শোনা যাচ্ছে জেলা সম্পাদক মণ্ডলীতে তদন্ত কমিটি করে তদন্ত দাবি করেছেন 3 জন নেতাকে দিয়ে ইত্যাদি। এটা ওনার সাজেশন, যদি হয়ে থাকে তাহলে হবে। উনি জেলার উত্তর চব্বিশ পরগনা জেলার নেতা, নিশ্চয়ই যদি তদন্ত হয়, তাতে যদি দেখা যায় যে পার্টির কোনো সদস্য এরকম কোনো ভুল ভূমিকা পালন করেছিল, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিতে পারে। কিন্তু কোনো ক্লাব সামাজিক সংগঠন কি করবে না করবে তার কি পার্টির নিয়ন্ত্রণে চলে নাকি চলা উচিত? আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে আপনারা সবাই একমত হবেন। ধরো 96 সালে আমাদের রাজ্যে লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একসঙ্গে হয়েছিল, তোমাদের মনে থাকবে। বুথে বুথে দেখা গেছিল। ধরো আমার বাড়ি যেখানে সবসময় কসবা কেন্দ্র হয়নি, বালিগঞ্জ কেন্দ্র ছিল, প্রতিটা বুথে বিধানসভায় রবীন্দ্র বেশি ভোট পেয়েছেন, লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় লিড পেয়েছেন। বুথে বুথে একই ভোটার মনে করেছেন যে ভাই আমার বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা এর আগে মোহাম্মদ সেলিমের সঙ্গে হয়েছে, কিন্তু এটা হচ্ছে একই পার্টির দুজন। আমি বিমলদার কাছেই যাব, কিন্তু তার আগে দ্রুত এর ভেতরে একটা বিজেপি অ্যাঙ্গেল আমার মনে পড়ে গেল। তার কারণ যেদিন ফলাফল বেরোলো, না আমি বলছি 4 তারিখ, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বরানগর নিয়ে একটা কথা বললেন। কি বললেন? তিনি বলছেন যে দমদম লোকসভায় এরকম ঠিক হয়েছিল যে বিজেপি ভোট দেবে সিপিএমকে, আর তার বিনিময়ে বরানগর উপনির্বাচনে সিপিএম ভোট দেবে বিজেপিকে। তিনি জানার পর তিনি সেটা আটকেছেন। ঠিক কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, একবার দেখাবো। ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম। ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে, সিপিএম কে দেবে বিজেপি, আর বরানগরের ভোটটা অ্যাসেম্বলি ওরা বিজেপি এমএলএ কে দেবে। সেই প্ল্যানটা আমি ভেস্তে দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি, এবং তারপরে এটা স্টপ হয়। এই প্ল্যান কে করেছিল, কে ভেস্তে দিল, কত লোকের সঙ্গে কথা বলা হলো, এগুলো কোনোটাই আমার মাথায় ঢুকছে না। সুতরাং আমি এগুলো আলোচনা করছি না। আমি শুধু একটা কথা বলি, তোমাদের হারির খবর রাখছে। আরে বাপ, যেদিন ভোটের রেজাল্ট বেরোলো তার আগের দিন আমার সঙ্গে অন্য একটি চ্যানেলে তন্ময়দার সৌজন্যমূলক কথা হয়েছিল। আলাম কি ফল হবে বলে আমি জিতবই। আমরা আপনার কনফিডেন্সের আমি প্রশংসা করি, কনফিডেন্স খুব ভালো কনফিডেন্স ছিল। যাই হোক, তখন এই ধরনের কথা বলার কথা না, আমাকে বলেন। আমি যে কথাটা বলতে চাইছি, দমদম সহ বিভিন্ন অঞ্চলে, গোটা পশ্চিম দমদমে তো আপনি প্রার্থী হয়েছিলেন। আমি 21-এ, এবারে নয়, আমি এবারের কথা বলছি। দমদম বা সর্বত্রই সিপিএম কোথাও জেতার জন্য লড়েনি। সিপিএম নিশ্চয়ই জেতার জন্য লড়তে পারে, কিন্তু আমরা জানি সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্যই লড়েছিল। তাই করেছে, আগের বারেও বললেন। তার মানে আমি সব মেনে নিচ্ছি, সিপিআইএম যে কটা আসন লড়েছে, আমি প্রতিটা আসনের জন্য ওনার এই বক্তব্য আমি স্বীকার করে নিচ্ছি। আমার খালি একটাই অনুরোধ, উনি তার বিনিময়ে স্বীকার করুন মুর্শিদাবাদে থার্ড হওয়া বিজেপি মোহাম্মদ সেলিমকে হারিয়ে আবু তাহেরকে জেতানোর জন্য বিজেপি ওখানে প্রার্থী। আবু তাহেরকে জেতানোর জন্য কিনা জানি না, কিন্তু সিপিএম কে হারানোর জন্য আমি বলছি
তাহলে এইটা মারতে হয় যে ডক্টর নির্মল সাহা বহরমপুরে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য লড়েছিলেন। আমি বলছি যে অঙ্কটা কি বলে, অঙ্কটা কিন্তু আমি বলছি তন্ময়দার পক্ষে নয়, মানে যে তন্ময়দা অভিযোগটা করছেন। কেন আমি বলছি যে শুধু মানে বামেরা লোকসভায় ভোট বেশি পেল, তন্ময়দা কম পেল, এই ব্যাপারটা কি তাই? উত্তর না। তৃণমূল কংগ্রেসও কিন্তু লোকসভায় যা ভোট পেয়েছে বিধানসভায় কম ভোট পেয়েছে। তৃণমূল কংগ্রেস লোকসভায় পেয়েছে 69,427 ভোট, আর বিধানসভার ক্ষেত্রে 68,251 ভোট। তাহলে প্রশ্নটা হচ্ছে সজল ঘোষের মধ্যে এমন কিছু মানে মানুষ ক্যান্ডিডেট কেন মানুষ বাছে? অতিরিক্ত একটা উদ্বন্নতা মানে মানুষের আগ্রহ থাকে ক্যান্ডিডেটের প্রতি। তার মানে মানতে হবে আপনাকে যে সজল ঘোষ বিজেপির প্রার্থী হিসাবে অতিরিক্ত ভোট পেয়েছিল 3,000 বেশি। মানে কারণটা কি, শিলভদ্র দত্ত যা ভোট পেয়েছে 57,450, তার থেকে কিন্তু মানে 61,103 ভোট, অর্থাৎ শিলভদ্র দত্ত কিন্তু একই অভিযোগ করতে পারে, ভাই সজল ঘোষ কেন বেশি ভোট পেল, মানে আমি পেলাম কম ভোট 3,000, সজল ঘোষ কেন 3,000 বেশি বললে? আবার তৃণমূলও বলতে পারে, তৃণমূলের লোকসভার প্রার্থী সৌগত রায় বলতে পারে আমি ভাই কম কেন ভোট পেলাম, আমি বেশি ভোট পেলাম, মানে বিধানসভায় কেন কম পেলাম। এইখানে বিশ্বনাথ দা বরানগরে কিন্তু প্রদত্ত ভোটের মধ্যেও তফাৎ আমি মানে লোকসভার প্রদত্ত ভোট এবং বিধানসভার প্রদত্ত ভোটের মধ্যে, মানে এরকম ভোটারও আছেন যিনি এক জায়গায় ভোট দিয়েছেন আরেক জায়গায় ভোট দেন। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, ওই কেন্দ্রের আমি একজন মানে ভোটার, এর ফারাকটাও 3,000। হ্যাঁ একদম, আমি বলছি ওই কেন্দ্রের আমি একজন ভোটার হিসাবে বলছি সজল ঘোষের প্রতি একটা আগ্রহ অতিরিক্ত ছিল, এটা ফ্যাক্ট। মানে এটা বিজেপি উনি প্রার্থীর জন্য বলছি না। তন্ময় ঘোষ হলো, তন্ময় ভট্টাচার্য হলেন মানে অস্তমিত সূর্য, মানে তার যে প্রভাব মানে বরানগরে সেটা অস্তমিত, পরিষ্কার কথা। সিপিআইএম এর দলের কর্মীদের মধ্যে আবেগ ছিল, লড়াই ভয়ঙ্কর দিয়েছে তারা, তাদের কোনো মানে ছিল না। ফলে এখন যদি উনি এই অভিযোগটা করেন, আমি একজন ওখানকার ভোটার হিসাবে বলছি তন্ময়দার এই অভিযোগটা অসার, এর মধ্যে কোনো সত্যতা নেই। কারণ মানে আপনি বলুন যে আমি বলছি একই ভোটার, আমার কাছে ধন্দ, আমি উত্তরটা আমিও জানি না, কিন্তু আমি বলছি আমি একজন ভোটার, তিনি লোকসভায় সিপিএম কে দিচ্ছেন জাতীয় স্তরে, আর রাজ্য স্তরে বিজেপি কে দিচ্ছেন। একটাই কারণ, আমি আবারও বলছি, আমি এটা সমীক্ষার কাজ করেছি। আপনি যদি বলেন আমি সমস্ত, আপনি বলছেন প্রার্থী ডিফারেন্স করেছে, ভালোই বলছি। আর একটা ব্যাপারে সজল ঘোষ এগিয়েছিল যে তন্ময় বচ্চা সারা জীবন একটাই দল করেছেন, একটা দলেই ফলোয়ার আছে, সজল ঘোষ 3টে দল করেছেন, সুতরাং বিভিন্ন দল থেকে ফলোয়ার আছে, এটাও একটা ব্যাপার। যখন তন্ময় বাবু মাঠটা দিল তখন 12টার আগে, 12টার পরে ভালো কমে গেল। ওই সিপিএম এর জানলার গুণগুণটা ভালো আগে করেছে, পরে আপনি ভগবান দুর্নাম, সেটা ইভিএম এর মধ্যে কোন কোন ছোট সভা করেছে তাও বলেছে, আপনি বিরাট, আপনি পরমহংস। আমি দ্রুত পুরোটা হাস্যরসে চলে যাওয়ার আগে আমি আমার পরের প্রতিবেদন নেব। রবিবার দুপুরে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি আপনাদের দেখিয়েছি আমরা, আজ দুপুরে ডোমজুড়ে। আমি বলছি একটার পর একটা ঘটনা, এই রাজ্যে 2.5 দিনের মধ্যে 2টো সোনার দোকানে লুট হলো, দুটোই জনবহুল এলাকায়, দুটোই দিনের বেলা, প্রকাশ্য দিবালোকে, এবং এই ঘটনা থামছে না, বরঞ্চ প্রতিদিন কয়েকদিন অন্তর হয়েই চলে। এবিপি আনন্দের আর্কাইভে নাকি সব পাওয়া যায়, আমি বলছি খুঁজতেও হয় না। শুধু গত বছর মে মাস থেকে আজ অবধি যদি দেখেন 9টা ঘটনা, এই রকম ঘটনা, মানে এই স্কেলের ঘটনা, যেখানে ব্যারাকপুরের আনন্দপুরীতে 24শে মে মালিকের সামনে তার ছেলেকে খুন করে মারা হচ্ছে, এই সোনার দোকানে লুট। আমি বলছি একদিকে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সার্বিক যে পুলিশ প্রশাসনের দুটো ভূমিকা থাকার কথা আটকাতে, এক হচ্ছে সার্ভিলেন্সের ব্যর্থতা, দুই হচ্ছে প্রিকশনের ব্যর্থতা। ব্যারাকপুরের প্রাক্তন এমপি অর্জুন সিং একটা কথা বলেছিলেন, খুব দামি কথা। কখন বলেছিলেন দেখবেন, রাজু ঝাকে মারলো একদম শক্তিগড়ে, দিন দুপুরে রাজু ঝা একটা মানে বিরাট ফিগার আসানসোল দুর্গাপুর বেল্টে, একটা উদ্যোগপতি, সে তার পাস্ট যাই থাকুক না কেন, তাকে যেভাবে ঝাঁঝরা করে দিল গুলি, মানে প্রকাশ্য দিবালোকে শক্তিগড়ের মতো জায়গাতে, তারপরে যে পুলিশ অ্যাকশন ছিল দিলেন, তখন অর্জুন সিং আপনার এখানে একটা উক্তি করেছিল আপনার একটা শোতে, যে এই রাজ্যে যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে, সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলি এপিসেন্টার হচ্ছে রাঁচি জেল অথবা হাজারিবাগ জেল অথবা গিরিডি জেল। ওইখান থেকে ক্রিমিনালরা, মাস্টার মাইন্ড যারা বড় বড় মাথা,
তারা ওইখান থেকে বসে এইখান থেকে আপনার এই সুপারি কিলার ফিট করছে। আপনি বলছেন জেলের ভেতর থেকে বলছেন? হ্যাঁ, জেলের মধ্যে থেকে আপনাকে বলছি, এটা অর্জুন সিং বলেছিল, আপনি দেখবেন খুঁজে পাবেন। সোনা কিনে দেখবেন, হ্যাঁ, সেন্টারের একটা জিএসটি দেয়, স্টেট জিএসটি, পরিষ্কার দুটোই দিচ্ছে। সুতরাং সরকারের একটা বড় আয়, রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের। সরকারকে না, আজকে যদি আপনি যেটা বলছেন গত 1 বছরে 9টা ডাকাতি, এই তো আপনি দেখালেন। মানে কেন্দ্র যত জিএসটি পাক, ল এন্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট। না না, ল এন্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট। নিশ্চয়ই, ও কথা আমি শুধু কেন্দ্রকে বলছি না, আমি বলছি রাজ্যকে ভাবতে হবে। এবার আপনি যদি বলেন সোনার দোকানে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, বলবো না, না না আমি বলবো না কেন্দ্রীয় বাহিনীটাই নেই, প্রশ্ন না, প্রশ্ন যে জিনিসটা থেকে আমার আয় হচ্ছে এবং আমার রাজস্ব একটা মস্ত বড় রাজস্ব হচ্ছে, 5ম থেকে 6ষ্ঠ রাজস্বের মধ্যে একটা, আমি যতদূর আমি জানি প্রায় 5 থেকে 7,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার আয় করছে শুধু এসে না থেকে। সুতরাং তা থেকে যদি আমি আয় করি, তার জন্য পুলিশদের এমন একটা সার্ভেলেন্স তৈরি করতে হবে এবং প্রিভেনশন রাখতে হবে, সেখানে ছদ্মবেশে সবসময় লোক থাকতে হবে। এইটা হবে না। এই তো আমি তো সোনারপুরে দেখেছি 2 বছর আগে একজনকে গুলি করে মেরে ফেলেছিল, আমার বাড়ির খুবই কাছে। সুতরাং এই মৃত্যুটা এই তো গত 1 বছরের মধ্যে 2-3 জন মারা গেছে। সুতরাং আমার যেখানে আয় হচ্ছে, আমার যেখানে রাজস্ব আসছে, আমি কেন তাকে ভালো সিকিউরিটি দিতে পারবো না? রাজ্যকে ভাবতে হবে কি করে। এই শুধু ক্যাম্প থাকলে হবে না, ক্যাম্পের পাশে সোনার দোকান আছে তারও আশেপাশে এমন একটা জিনিস রাখতে হবে, সরকারকে কিন্তু ভাবতে হবে। বলছি প্রথম কথা হচ্ছে, আমি এই যুক্তিটার মানে বুঝলাম না যে এখান থেকে প্রচুর রাজস্ব আসে সুতরাং ওখানে পাহারা দিতে হবে। না না, নিজের কেন আমি ইন্টারাপ্ট করেছি? আমি বলছি এক সেকেন্ড, আমি যেখানে সরকারের রাজস্ব কেন করছে আমি বলবো, তুমি ওটাকে অন্যদিকে ঠিক আছে। আমি বলছি ধরো সরকারি কলেজ, সরকারি স্কুল, সরকারি হাসপাতাল, ওখানে তো বরং সরকারি খরচা হয়, রাজস্ব তো আসে না, তার মানে ওখানে ডাকাতি হলে অসুবিধা নিয়ে নিবে। আমি দুটো জাস্ট কথা বলছি। প্রথম কথা, সুমনদা আমাদেরকে জানতে হবে, পুলিশ আমাদের রাজ্যে স্কুল কলেজের মতো পুলিশেও প্রায় 70% আসন খালি, ভ্যাকেন্সি, যেখানে কোনো রিক্রুটমেন্ট হয় না, সিভিক ভলেন্টিয়ার দিয়ে থানা চলে। যে কজন পুলিশ আছে তাদের একটা বড় অংশকে ব্যবহার করা হয় তৃণমূল নেতা মন্ত্রীদের সিকিউরিটি গার্ড, রাস্তা দিয়ে অভিষেক ব্যানার্জির কনভয় যাবে, রাস্তার দুধারে দাঁড়িয়ে স্যালুট করবে, এই কাজে। এমতাবস্থায় পুলিশিং, যেটাকে তুমি আশা করছিলে, প্রিভেনশন এবং সার্ভেলেন্স, এটা মার খাবেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা সুমন, আমি বলছি ধরো আমার বাড়িতে বেআইনি অস্ত্র আমি মজুত করব, ডাকাতি করার জন্য যদি অস্ত্র মজুত করি, যদি বা আমার বাড়িতে পুলিশ আসে, লোকাল পুলিশ যদি জানে আমি অস্ত্রটাকে মজুত করেছি, ভোটের দিন তৃণমূলের বুদ্ধকল করবে বলে, এমনি আমার বাড়িতে পুলিশ আসবে না। এমত অবস্থায় দাঁড়ান, কেন করবেন আপনি? প্লিজ একটু কথা মেইনটেইন করুন। এবার আমি বলছি কি, যে এবার যে কোনো একজন ক্রিমিনালের ক্ষেত্রে এটা খুব একটা সহজ অপশন, যে আমি যদি শাসক দলের সাথে কোনোভাবে যুক্ত হয়ে যাই, সে শাসক দলকে খুব ভালোবাসে বলে নয়, কিন্তু যুক্ত যদি হয়ে যাই, তাহলে এই বেআইনি ডাকাতি, এই তোমার কিডন্যাপিং, এইগুলো করার জন্য যে একটা নিরাপত্তা আমার দরকার, সেটা আমি পেয়ে যাব। 3 নম্বর কথা আমি বলছি, আমার লাস্ট কথা, যেখানে যে কথাটা পঙ্কজবাবু বলছেন, যেটা উনি বললেন এবং উনি জেনেই বললেন, অর্জুন সিংকে কোট করলেন, আমি বলছি ঝাড়খণ্ডের সরকার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার। এইবারও তো ভোটের রেজাল্ট বেরোনোর পরে বললেন যে আমি হেমন্ত সোরেনের বউকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। ঝাড়খণ্ডের 3টে জেল থেকে যদি সত্যি সত্যি আমাদের বাংলায় এই ধরনের কাজগুলো পরিচালিত হয়, আমরা কি আশা করবো? কুণাল ঘোষ বলে তাই বসে তাই নিয়ে প্রেস কনফারেন্স করবেন, নাকি আমাদের রাজ্যের সরকার ঝাড়খণ্ড সরকারের সাথে কথা বলে ঝাড়খণ্ডের জেলের ভেতর বসেও যাতে বাংলার বিরুদ্ধে এই ধরনের কাজগুলো না হয় তার জন্য সরকার ইন্টারভেনশন হবে? সেইটা কেন হচ্ছে না? বুঝলাম কোনো সরকার চালাচ্ছে, আমি সমীরদার কাছে যাব, কিন্তু এই এতক্ষণ প্রতিদিন প্রায় নানা ইস্যুতে আমরা পুলিশের তীব্র সমালোচনা করি এবং আমরা মনে করি যে যথার্থ কারণে করি, কিন্তু এর পাশাপাশি একজন পুলিশ কর্মী, একজন পুলিশ অফিসার, তার বীরত্বকে, এই যে সোনার দোকানে লুট, এই ইস্যুতেও আমাদের প্রত্যেকের আমরা মনে করি কুর্নিশ জানানো উচিত। একটা গুলিতে ডাকাত দলের একজনকে ঘায়েল করলেন এবং তার হাতে একটি মাত্র সার্ভিস রিভলভার, জামুরিয়া থানা শ্রীপুর পুলিশ আউটপোস্টের ওসি ইন্সপেক্টর মেঘনাথ মণ্ডল কিন্তু মেঘের আড়াল থেকে কোনো লড়াই করছেন না, করছেন যার আড়ালে, সেটা হচ্ছে একটা 6 ইঞ্চি চওড়া লাইট পোস্ট। তার আড়ালে দাঁড়িয়ে 7 জন ডাকাত, যারা সশস্ত্র, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র যাদের হাতে, তাদের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা প্রস্তুতিতে ঘটনাটা আন্দাজ করে একটা হার্ডওয়্যারের দোকানে গেছিলেন মেঘনাথবাবু। কোনো পুলিশিং ডিউটির সঙ্গে তার যোগ নেই, কিন্তু জিনিসটা সন্দেহ করে তৎক্ষণাৎ গুলি চালানো শুরু করেন। আমি বলছি যে আমি বিশ্বাস যে এই মেঘনাথ মণ্ডল কিন্তু একজন নয়, আমাদের পুলিশ বাহিনীতে
রাজ্য পুলিশে অসংখ্য মেঘনাদ মণ্ডল আছেন যাদের আমরা প্রণাম জানাই, কুর্নিশ করি। তুমি যাদের কথা বললে আমি সবার সাথে, আমি তোমার সাথে বা সমীরদার সাথে সুর মিলিয়ে তাদেরকে সত্যি সম্মান জানানোর কোনো ভাষা নেই। তাদেরকে সম্মান জানিয়ে আমি খালি একটা কথা মনে করাচ্ছি, এরকমই একজন এসআই অমিতাভ মল্লিক এরকমভাবে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছিলেন দার্জিলিংয়ের পাহাড়ে। পরিণতি আমরা দেখেছিলাম, তার মৃত্যু কোনো বিচার পেল না। যাদের হাতে খুন হলেন তাদেরকে কদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখলাম। এক্ষেত্রে যেন সেই ঘটনা আমাদেরকে না দেখতে হয়। এইটা কিন্তু বীরত্বের অপমান। যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে, যারা নিজের জীবন দেয় বা দিতে এগিয়ে যায়, তাদের অপমান। বলুন